প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমার ফোরকাস্ট সেরকম মেলেনি। আমি বলেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে, তারপরে হয়তো তৃণমূল কিছু বেশি পেতে পারে কিংবা বিজেপি কিছু বেশি পেতে পারে। তৃণমূল যদি অল্প কিছু বেশি পায় তাহলে কিন্তু হর্স ট্রেডিং শুরু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তৃণমূল সরকার গঠন করতে পারবে না। আমি আগেও বলেছি, আমি জাস্ট একবার খুব ছোটোর মধ্যে মনে করিয়ে দিচ্ছি, আমি দুটো শ্রেণীর লোকের সঙ্গে কথা বলেছিলাম। একটা হলো যারা বেশ গরিব আর মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত মানুষদের সঙ্গে কথা বলেছিলাম। তা মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত তারা সবাই বলেছিল যে একটা পরিবর্তন দরকার, এবং যারা খুব গরিব মানুষ তারা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পায় এবং তাদের জন্য এটা একটা বড় অ্যামাউন্ট, তারা বলেছিল না আমরা পরে বিজেপি টাকা দেবে কি দেবে না কোনো ঠিক নেই, এখন যা পাচ্ছি তাতে তো আমাদের চলে যাচ্ছে মানে এরা অন্য একটা কাজ করে প্লাস এই টাকাটা তাদের জমা হয়। সেই ভোট কিন্তু তৃণমূল এবারও পেয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেটা আমি খবর পেলাম যে অনেক নিচু মানে গরিব মানুষেরা তারা বিজেপিকেও ভোট দিয়েছে। তারা বলছে মুদিও তো দেবে, মুদিও তো আমাদের 3,000 টাকা দেবে বলেছে, সেটা তারা বিশ্বাস করেছে, আবার অনেকে বিশ্বাসও করেনি। ভোটের ফলাফল দেখে যদি আপনারা ভাবেন যে বিজেপিকে ভালোবেসে লোক ভোট দিয়েছে তাহলে সেটা কিন্তু খুব বড় ভুল হবে। এই ভোটটা হয়েছে তৃণমূলের এগেনস্টে। তৃণমূল গত 2 বছরে যা করেছে তাতে লোকে অতিষ্ঠ হয়ে গেছিল। এবং একটা কথা মনে রাখতে হবে, এই যে তৃণমূলের নিচু তলার যারা কর্মী তারা এত উদ্ধত যে চিন্তা করা যায় না। কাজেই লোকে ঠিক করেছে না তৃণমূলকে ভোট দেব না। আর অবশ্য একটু খারাপ লাগছে যে সিপিআইএম সেরকম কিছুই পেল না। ডোমকল থেকে যে জিতবে একজন, সেটা কিন্তু আমার এক বন্ধু অনেক দিন আগেই বলে দিয়েছিল। সিপিএম কেন জিততে পারছে না তার অ্যানালিসিস সিপিএম বোধহয় করে না। সিপিএম বুঝতেও পারছে না যে ওরা আস্তে আস্তে একদম শেষের দিকে চলে যাচ্ছে। তবে এই যে বিজেপি জিতল, এবার বিজেপির কিন্তু একটা বড় দায়িত্ব আছে। বিজেপি যদি এই তৃণমূলের পথেই চলে তাহলে কিন্তু সিপিএমের একটা সুযোগ তৈরি হলেও হতে পারে। আর সিপিএমকে সত্যি কথা বলতে কি এখন থেকেই কাজ করতে হবে পরের ইলেকশনের জন্য। তারপরেও বলছি সিপিএম ভুলের পর ভুল করছে। এই যে অভয়ার মাকে নিয়ে কুৎসার উঠিয়েছে, হ্যাঁ তৃণমূল তো রটাবেই, খুব স্বাভাবিক, কিন্তু কেন সিপিএম কেন? এমনকি সিপিএমের কোনো প্রার্থী দেওয়াও উচিত হয়নি অভয়ার মায়ের বিরুদ্ধে। সেটা কিন্তু সিপিএমের ইমেজ বিল্ডিংয়ের একটা বিরাট প্লাস পয়েন্ট হতে পারত। তৃণমূলও খুব ভুল করেছে, খুব ভুল প্রার্থী দিয়েছে, যারা জেল খেটে এসছে তাদেরকে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছে, এইভাবেই মানুষ তাদের রিজেক্ট করেছে। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম সকালবেলায় যে জ্যোতিপ্রিয় মল্লিক বেশ অনেক ভোটে এগিয়েছিল, শেষ অবধি অবশ্য হেরে গেছেন, কিন্তু এগিয়েও ছিলেন একটা সময়। তবে এর আগের ভোটগুলো যদি দেখেন তাহলে অবাক হয়ে যাই আমি যে কী করে ফিল্ম স্টারদের আমরা ভোট দিই। জাস্ট ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি সেটা দেখেই ভোট দিয়ে দিই। তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তাদের আইকিউ কতটা সেটা আমরা বিচার করি না। বেশিরভাগ ফিল্ম স্টারেরই আইকিউ খুব কম। বিজেপির কিন্তু এখন অনেক দায়িত্ব। বিজেপিকে কিন্তু একটা জিনিস অ্যাসিওর করতে হবে, এই যে যাদের বিরুদ্ধে মামলা চলছিল, যারা এখন জামিনে আছে, তাদের মামলাগুলো একটু তৎপর হয়ে তাদের একটা কিছু করা দরকার, একটা ইনস্ট্যান্স তৈরি হওয়া দরকার। এই যে আমাদের এখানে একটা তৈরি হয়ে আছে যে যারা পলিটিক্যাল নেতা তাদের কখনো কিছু হয় না, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর তার জন্যই বিজেপি কী করে সেটা কিন্তু জনগণ তাকিয়ে আছে তার দিকে। মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি তো একটা কাজও ঠিক করে করতে পারেননি। তিনটে দপ্তরের মন্ত্রী হয়ে কি করবেন?
পশ্চিমবঙ্গে হেভি ইঞ্জিনিয়ারিং দরকার, আর এই হেভি ইঞ্জিনিয়ারিং আনতে গেলে কি করতে হবে সেই সম্বন্ধে ওনার কোনো ধারণাই ছিল না। আমি জানি না বিজেপির মধ্যে এখানে কে কে আছেন, কিভাবে এই হেভি ইঞ্জিনিয়ারিংয়ের গোড়াপত্তন করা যায় সেটা সম্বন্ধে সম্যক ধারণা আছে কি না সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমি দেখেছি সেই সব দেশে কি করে আস্তে আস্তে তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করেছে। চায়নার সঙ্গে যদি কেউ টক্কর দিতে পারে তাহলে সেটা ইন্ডিয়া, তার কারণ ইন্ডিয়ার প্রচুর ম্যান পাওয়ার আছে। এই ম্যান পাওয়ারটা হার্নেস করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। চায়না যেভাবে এগিয়েছে ঠিক সেই মডেলে আমাদেরও এগিয়ে যেতে হবে। দেখা যাক বিজেপি কেমন করে চালায়, আর 5 বছর পরে যখন ইলেকশন হবে তখন কি এরকমভাবে ইলেকশন হবে যেমন এবার হয়েছে, নাকি তখন গভর্নমেন্ট মেশিনারি বিজেপির জন্য কাজ করবে। ইনফ্যাক্ট এটা নিঃসন্দেহে বলা যায় ঠিক এইভাবে যদি 2021-এ ভোট হতো তাহলে কিন্তু তৃণমূলের আগেই শেষ হয়ে যেত। তবে আরেকটা কথাও বলছি, যদি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হতো তাহলে অভয়ার মৃত্যুর পরেই গদি উল্টে যেত। আমরা কিন্তু সেটা করতে পারিনি। তবে আমার ফোরকাস্ট হলো 2-3 মাসের মধ্যেই তৃণমূল কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। তৃণমূলের যত গুন্ডা পান্ডা আছে তারা হয়তো বিজেপিতে চলে আসবে, আর বিজেপি তাদের হাত বাড়িয়ে নিয়ে নেবে। তার কারণ তারা রেভিনিউ জেনারেটর। এই রেভিনিউ জেনারেটরদের ছাড়া কোনো পার্টি নাকি আজকাল আর চলতে পারে না। কাজে কাজে বুঝতে পারছেন যে আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছি। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা ঠিক কোথায় আছে সেটা আমি বলতে পারবো না অন্তত। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি বিজেপি তৃণমূলকে দেখে শিক্ষা নেবে এবং ঠিক পথে চলবে। তবে আমি স্বীকার করছি যে শ্রীমতী মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ান আমি আর দেখিনি। সিপিএম কিংবা বামফ্রন্ট যখন শেষ হলো তখন আপনাদের হয়তো মনে থাকতে পারে যে বিদ্বজনেরা রাস্তায় নেমেছিলেন বামফ্রন্টের এগেনস্টে। শ্রীমতী মমতা ব্যানার্জি পাওয়ারে এসেই সেই বিদ্বজনেদের কোনো না কোনো জায়গায় বসিয়ে দিলেন এবং তারা একদম স্পিকটি নট। একজন কবি এবং একজন চিত্র পরিচালক বুদ্ধদেব বাবুর থেকে প্রচুর সুবিধে পেয়েছিলেন, কিন্তু যেই মমতা ব্যানার্জি এলেন পাওয়ারে ওনারা দুজনেই দিদি দিদি করে পাগল হয়ে গেল। ইনফ্যাক্ট যেই কবির কথা বলছি, আমি নাম বলছি না, আমি কিন্তু তাকে খুব শ্রদ্ধা করতাম এবং সত্যি সত্যি উনি কলেজে পড়ান এবং অসম্ভব ভালো পড়ান। এছাড়াও একজন বয়স্ক সাংবাদিক, ভুল বললাম, সাহিত্যিক, এবং আমার খুব পছন্দের সাহিত্যিক। উনি একবার বইমেলায় যেভাবে শ্রীমতী মমতা ব্যানার্জিকে দিদি দিদি করলেন আমার খুব অবাক লেগেছিল। আমি সাধারণত 24 ঘন্টায় একটা ভিডিও পোস্ট করি ইউটিউবে, কিন্তু আজকে একটা বিশেষ দিন, তাই আজকে 24 ঘন্টার মধ্যে তিনটে ভিডিও পোস্ট করলাম।